আসসালামু আলাইকুম। এখন তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে আমরা প্রতিটি টপিক নিয়ে প্রতিটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি এবং আশা করছি এগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। দেখো, এখন আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আমরা এই টপিকটাতে জানবো বাংলাদেশের কিছু পুরনো জায়গা এবং কি কি আছে সেখানে, সেগুলো নিয়ে। প্রথমেই আছে আমাদের মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বর। এই দুইটাই কিন্তু আমাদের প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে পুরাতন অনেক কিছু পাওয়া গেছিল। সেই বিষয়টা নিয়ে আমরা দেখবো। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, কিছু পুরনো জিনিসের ছবি। একটা হলো মহাস্থানগড়ে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা, মানে আগের যুগের কিছু জিনিস যেখানে পাওয়া গেছে। ওয়ারী ভটেশ্বরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। 1 নম্বরে বলেছে উপরের ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর লিখি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ছবিতে কি কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে? মহাস্থানগড়ে কি, ওয়ারী ভটেশ্বরে কি? 2 নম্বরে বলেছে এই স্থাপনা কি দিয়ে তৈরি? স্থাপনাগুলো কি দিয়ে তৈরি? মহাস্থানগড়েরটা কি দিয়ে তৈরি, ওয়ারী ভটেশ্বরেরটা কি দিয়ে তৈরি? 3 বলেছে এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক? স্থাপনাগুলো কি প্রাচীন নাকি সাম্প্রতিক? দেখো, আমরা যদি উত্তরগুলো দেখি, প্রথমেরটার উত্তর তোমরা লিখতে পারবে, ছোট করে করে লেখার চেষ্টা করবে, একেবারে ছোট করে। আগে মহাস্থানগড়ের ক্ষেত্রে উত্তরগুলো লিখে নাও। মহাস্থানগড়ে প্রাচীন দুর্গনগরী, প্রাচীর, মন্দির, ধ্বংসাবশেষ, স্তূপ বা বিভিন্ন ধরনের ইটের তৈরি স্থাপনার নিদর্শন পাওয়া গেছে। এটা তোমরা নিজেদের মতো করে ছোট করে লিখতে পারো যে ইটের তৈরি স্থাপনার নিদর্শন পাওয়া গেছে। 2 নম্বরে এই স্থাপনা কি দিয়ে তৈরি? এখানকার স্থাপনাগুলো প্রধানত পোড়ামাটির ইট, পাথর ও মাটির প্রাচীর দিয়ে তৈরি। তো এগুলা এই বিষয়গুলো দিয়ে তৈরি ছিল। এরপর 3 ছিল স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক? এগুলো প্রাচীন। এগুলো খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী কয়েক শতকের পুরনো নিদর্শন ছিল। তাহলে এগুলো খুবই পুরনো। তো তোমরা চাইলে এতটুকুই লিখতে পারো আনসার, যে এটি একটি প্রাচীন নিদর্শন। ওয়ারী ভটেশ্বরে প্রাচীন কি সম্পদের দেখা যায় এখানে? যেমন পারে অনেক কিছু, যেমন দুর্গ প্রাচীর, বসবাসের ঘরের ভিত্তি, এরপরে হল বসতগড়ের ভিত্তি, রাস্তার চিহ্ন, বিভিন্ন প্রত্নস্থাপনার নিদর্শন পাওয়া গেছে এখানে। এরপরে বলেছে কি এই স্থাপনা কি দিয়ে তৈরি ছিল? এগুলা মাটি, পোড়ামাটির ইট, এগুলা দিয়েই তৈরি ছিল। দুটোটা প্রায় কাছাকাছি জিনিস দিয়েই তৈরি ছিল। এই স্থাপনা কি প্রাচীন না সাম্প্রতিক? এটাও প্রাচীন। এগুলো প্রায় 2500 বছর আগে পাওয়া গেছে। তো এই টপিকটা তোমরা এখান থেকে ঠিক যতটুকু না দেখতে পারবে, তার থেকে আমি তোমাদেরকে আরো সুন্দর করে দিচ্ছি ছক সমাধানে। যেমন প্রথমে আমাদের যে প্রশ্নটা ছিল, তো তোমরা তোমাদের ছকের জন্য উপযুক্ত আকারে এখান থেকে লিখতে পারবে। দুর্গনগর, প্রাচীন ইটের প্রাচীন মন্দির ও বিভিন্ন স্থাপনার নিদর্শন ছিল এখানে। ওয়ারী ভটেশ্বরের মধ্যে দুর্গ, প্রাচীর, নগর স্থাপনা, ইটের বিভিন্ন জিনিস ছিল। এইটি কি দিয়ে তৈরি? এটি পোড়ামাটির ইট, পাথর, এগুলো দিয়ে, ইট, মাটি ও লৌহ এইসব দিয়ে তৈরি। দোনোটাই কিন্তু প্রাচীন ছিল। তো এই যে বক্সটা আছে, এটা কিন্তু হুবহু তোমরা চাইলে এখানে তোমাদের বই অনুসারে এই বক্সটা পূরণ করতে পারো। এরপর আমাদেরকে যে বিষয়টা দিয়েছে মহাস্থানগড়, এই ইনফোগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইনফরমেশনগুলো ভালো করে দেখবে। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। এই নিদর্শনটি খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে পরবর্তী 1500 বছরের বেশি সময়কালের, মানে অনেক আগের। এটি বাংলার ইতিহাসে 1800 বছরের বেশি সময়ের সাক্ষ্য বহন করে। মৌর্য আমলে এই স্থানটি পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। তাহলে যখন মৌর্যরা ছিল তখন এটার নাম ছিল পুণ্ড্রনগর। কি নগর? পুণ্ড্রনগর। কালের বিবর্তনে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এটি আয়তাকার, উত্তর দক্ষিণে 1500 মিটার এবং পূর্ব পশ্চিমে 1400 মিটার বিস্তৃত। এখানে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদার পাথর ভিটা প্রভৃতি প্রত্নস্থল আবিষ্কৃত হয়। এটি প্রায় 6 মিটার উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। তখনকার সময় কিছু সেখানে মুদ্রা পাওয়া যায়, কিছু বৌদ্ধ মূর্তি পাওয়া যায়, কিছু পোড়ামাটির ফলক পাওয়া যায়, রৌপ্য মুদ্রা কিছু পাওয়া যায়। এরপর দেখো মহাস্থানগড়ের প্রাপ্ত নিদর্শন সমূহ কি কি আসলে সেখানে পাওয়া গেছে। চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ পাওয়া গেছে, প্রাচীন ব্রাহ্মলিপি সেখানে পাওয়া গেছে, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ পাওয়া গেছে, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, স্বর্ণমুদ্রা, রৌপ্য মুদ্রা, এরপর হলো যে প্রস্তরের পুঁথি, কাচের পুঁথি, এগুলো পাওয়া গেছে। 3.3 মিটার লম্বা খোদাই পাথরও পাওয়া গেছে সেখানে। এরপরে যে টপিকটা আমরা দেখব সেটা হলো ওয়ারী ভটেশ্বর। নরসিংদী জেলার
বেলাবো উপজেলার প্রায় 3 কিলোমিটার পশ্চিমে ওয়ারী ভটেশ্বর নামক দুটি গ্রাম অবস্থিত। তাহলে ওয়ারী একটা গ্রাম, ভটেশ্বর আরেকটা গ্রাম, দুইটা কিন্তু 2 গ্রাম। এখানে খ্রিস্টপূর্ব 450 মৌর্য আমলের পূর্বের নিদর্শন পাওয়া যায়, মানে অনেক আগের, মৌর্যদের আগের নিদর্শনও পাওয়া যায়। ওয়ারীতে প্রত্নস্থলে 600 মিটার দৈর্ঘ্য ও 600 মিটার প্রস্থের 4টি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। এখানে গলিপথ সহ 160 মিটার দৈর্ঘ্য রাস্তা পাওয়া গেছে। ওয়ারী ভটেশ্বরের নগরায়নের পাশাপাশি নদীবন্দর এবং বাণিজ্য নগরও গড়ে উঠেছিল। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। পাথরের পুঁথি, রৌপ্য মুদ্রা, এরপরে স্বর্ণের কড়াই, মৃৎপাত্র, মাটির জিনিসের কড়াই। ওয়ারী ভটেশ্বরে আসলে কি কি পাওয়া যায়, ওয়ারীতে এবং ভটেশ্বরে কি কি পাওয়া যায়? ছাপাকৃত রৌপ্য মুদ্রা পাওয়া যায়, পাথরের হাতিয়ার পাওয়া যায়, এরপরে হলো লৌহ নির্মিত নানান বস্তু পাওয়া যায়, নানান ধরনের মৃৎপাত্র পাওয়া যায়, মানে মাটির জিনিস পাওয়া যায়, পাথর ও কাচের পুঁতি পাওয়া যায়। এই সব বিষয়গুলো মূলত সেখানে পাওয়া যায়, যেমন পাথরের হাতিয়ার, তখন পাথর দিয়ে আসলে হাতিয়ার বানানো হতো, সেই সব বিষয়গুলো। এরপরে বলেছে পূর্বের পৃষ্ঠায় মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রাপ্ত নিদর্শনের ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য পড়ে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি। মহাস্থানগড়ের বৈশিষ্ট্য, ওয়ারী ভটেশ্বরের বৈশিষ্ট্য। মহাস্থানগড় 1800 বছরের ইতিহাস সাক্ষ্য বহন করে। খ্রিস্টপূর্ব 450 ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। মহাস্থানগড় প্রাচীন দুর্গনগর। এরপরে ওয়ারী ভটেশ্বর হলো প্রাচীন নগর ও দুর্গ প্রাচীর। এরপরে এটা হলো প্রাচীন ব্রাহ্মীলিপি পাওয়া গেছে, আর এটা হলো প্রাচীন নগর সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। গোপাল মূর্তি, ফলক, শূন্য মুদ্রা পাওয়া গেছে, আর এখানে হলো রৌপ্য মুদ্রা, পাথরের পুঁথি পাওয়া গেছে। প্রাচীন ধর্মীয় স্থাপনা ছিল সেখানে, বাণিজ্য কেন্দ্রের নিদর্শন সেখানে পাওয়া যায়। তো এই যে দুইটা বিষয় আছে, এগুলা কিন্তু তোমরা এখানে সুন্দর করে ছকে পূরণ করে ফেলবে। গতে আছে মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য নিচের ছক অনুযায়ী তুলনা করি। তুলনার বিষয়, মহাস্থানগড়ের বৈশিষ্ট্য ওয়ারী ভটেশ্বরের কত বছর পূর্বের? প্রায় 1800 বছর পূর্বের, আর ওইটা হলো খ্রিস্টপূর্ব 450। এরপর স্থাপনার ধরন ছিল দুর্গনগর প্রাচীন, আর এটা হলো নগর ও দুর্গ প্রাচীর। মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা, এক জায়গায় ছিল রৌপ্য মুদ্রা, এগুলাই ছিল মূলত। এরপরে পোড়ামাটির ফলক, ভাস্কর্য, মৃৎপাত্র, এরপরে হলো যে শিলালিপি। পোড়ামাটির ফলক পাওয়া গেছে, আর ওইটাতে পোড়ামাটির ফলক পাওয়া যায়নি। এরপরে ভাস্কর্য এটাতে পাওয়া গেছে, এবং ওয়ারী ভটেশ্বরে কিন্তু ভাস্কর্য পাওয়া যায়নি। শিলালিপির মধ্যে এটার মধ্যে ব্রাহ্মী লিপি ছিল, আর এটাতে কোনো ধরনের লিপি পাওয়া যায়নি। এগুলাই মূলত আমরা ওইখানে যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে আমরা এই বিষয়টাই বুঝতে পারছি, এবং এটা কিন্তু তোমরা এই দুইটা বক্সের মধ্যে লিখে ফেলবে। গতে বলেছে মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে নিম্নের ছক অনুযায়ী বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের তুলনা করি। তুলনার বিষয়, মহাস্থানগড় ও ওয়ারী ভটেশ্বরের বৈশিষ্ট্য, বর্তমান সময়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি তুলনা করি, যেমন স্থাপনার দুর্গনগর ও প্রাচীর, বর্তমানে কিন্তু আধুনিক শহর ও ভবন নির্মাণ হচ্ছে। এরপর মুদ্রার মধ্যে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা ছিল, কিন্তু বর্তমানে কাগজ ও ধাতব মুদ্রা আমরা ব্যবহার করি। পোড়ামাটির ফলকের মধ্যে ধর্মীয় ও শৈল্পিক ফলক ছিল, কিন্তু বর্তমানে আধুনিক শিল্পকর্ম দেখা যায়। ভাস্কর্যের মধ্যে পাথর ও মাটির ভাস্কর্য ছিল, কিন্তু বর্তমানে আধুনিক ভাস্কর্য। লিপির মধ্যে ছিল ব্রাহ্মী লিপি, বর্তমানে বাংলা ও ইংরেজি লিপি, এই ধরনের লিপিগুলো আমরা সেখানে দেখি। তো এই যে ছকটা আছে, এটা তোমরা সুন্দর করে এখান থেকে পূরণ করবে। তোমাদেরকে ছক পূরণগুলো আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সুন্দর করে পূরণ করতে পারো। পাহাড়পুর ও ময়নামতি, আমরা আরও দুইটি নিদর্শন দেখব, দুইটা জায়গা দেখব এখানের মধ্যে। প্রথমে আছে নিচের ছবি দুটি পর্যবেক্ষণ করে ডান পাশের ছবিগুলোর উত্তর লিখি। এখানের মধ্যে দেখো পাহাড়পুরের প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা, এই বিষয়টা আমরা লিখবো আগে। প্রথম হলো কি, ছবিতে কি ধরনের স্থাপনা দেওয়া, ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে। এরপর এটা হলো এই স্থাপনাটি কি দিয়ে তৈরি। এরপর হলো এটি কি প্রাচীন না সাম্প্রতিক। তো এই যে ইনফোগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখে ফেলবে। এরপরে যেটা আছে ময়নামতিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা, শালবন বিহার এখানে দেওয়া আছে। শালবন বিহার নিয়েও এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা হলো কি, ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে। এরপর হলো এই স্থাপনাটি কি দিয়ে তৈরি। এরপর হলো এটি কি প্রাচীন না সাম্প্রতিক স্থাপনা। ময়নামতির প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলো শালবন বিহার। আমরা যদি ওদের ইনফোগুলো দেখি, প্রথম ছবি অনুসারে পাহাড়পুরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা। প্রথমে ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে।
ছবিতে বৌদ্ধবিহার ও প্রাচীন ধর্মীয় স্থাপনা দেখানো হয়েছে। এই স্থাপনাটি কি দিয়ে তৈরি? স্থাপনাটি ইট দিয়ে তৈরি। এটি কি প্রাচীন না সাম্প্রতিক? এটি প্রাচীন স্থাপনা। এরপরে ছবি 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ছবিতে কি ধরনের স্থাপনা দেখা যাচ্ছে? ছবিতে বৌদ্ধবিহার ও ধর্মীয় স্থাপনা দেখানো হয়েছে। 2 নম্বর আছে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি? এটি ইট দিয়ে তৈরি। 3 এটি কি প্রাচীন না সাম্প্রতিক? এটি প্রাচীন স্থাপনা। তো এই বিষয়টা একটু ভালো করে দেখবে। এর পরের টপিকে যদি আমরা যাই, এখানে দেখো পাহাড়পুর সম্পর্কে। পাহাড়পুর বৌদ্ধবিহারটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলা অবস্থিত। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। তাহলে এটা কি নামে পরিচিত? সোমপুর বিহার নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, ভালো করে দেখবে। এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। তাহলে এটি কার আমলে নির্মিত হয়? পাল রাজা ধর্মপাল। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে, মানে এখানের মধ্যে অনেকগুলো গড় রয়েছে যেগুলোর উচ্চতা হলো 24 মিটার। বৌদ্ধ বিহারটি উত্তর দক্ষিণে 274.15 মিটার এবং পূর্ব পশ্চিমে 273.70 মিটার। এই চমৎকার বৌদ্ধ বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। মানে তখনকার সময় যারা এই শিক্ষা দিতেন বা যারা দান ভিক্ষা নিতেন ওদেরকে বলতো ভিক্ষুক। তো ওদের জন্য প্রায় কত? 177টি। এছাড়া এখানে বিস্তৃত প্রবেশ পথ ও ছোট ছোট মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা রয়েছে। পোড়ামাটির ফলক, টেরাকোটা এগুলা। এটাতে দেখো ব্রোঞ্জ বুদ্ধমূর্তি, এরপর হলো যে পাথরের বৌদ্ধমূর্তি। পাহাড়পুরের প্রাপ্ত নিদর্শন সমূহ কি কি আসলে পাহাড়পুরে পাওয়া যায়? পাথরের ভাস্কর্য পাওয়া যায়, পোড়ামাটির ফলক চিত্র পাওয়া যায়, তাম্রশাসন, ব্রোঞ্জের তৈরি যুদ্ধের অবাক্ষ অংশ পাওয়া যায়। এরপর হলো যে লিপিসহ প্রস্তরখণ্ড পাওয়া যায়, মুদ্রা পাওয়া যায়, চুনা পাথরের মূর্তি পাওয়া যায়, ধাতব মূর্তি পাওয়া যায়, মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়, অলঙ্কৃত ইট পাওয়া যায়, জীবজন্তু পাওয়া যায়, মূর্তি ও টেরাকোটা ইত্যাদি। মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে 63টি পাথরের মূর্তি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভালো করে জানবে। এরপরের টপিক যেটা দেখবো সেটা হলো ময়নামতি। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। ময়নামতি স্থানটি 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনীর সঙ্গে জড়িত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনটি হলো শালবন বিহার। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শালবন বিহার। এটি একটি বৃহৎ বৌদ্ধ মঠ। 550 ফুট দৈর্ঘ্য ও 550 ফুট প্রস্থ বিশিষ্ট শালবন বিহারের 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। এখানে আনন্দ বিহার, ভোজ বিহার এখানকার উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এখানে 7 থেকে 12 শতকের মধ্যবর্তী সময়ে মূল্যবান দ্রব্যাদি পাওয়া গেছে। মাটির ফলকটা দেখবে। এরপর হলো যে ব্রোঞ্জ বুদ্ধমূর্তি, এরপরে কিছু স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, পোড়ামাটির ভাস্কর্য ছিল, প্রস্তর বুদ্ধমূর্তি। ময়নামতিতে প্রাপ্ত নিদর্শন তাম্রশাসন, এরপর হলো স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, পোড়ানো মাটির সিল ও সিলিং, বহু সংখ্যক পাথর, ব্রোঞ্জ ও মাটির ভাস্কর্য। এখানে প্রাপ্ত উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে 6 থেকে 7 শতকের বিরাটকায় প্রস্তর বুদ্ধমূর্তি এবং খাদযুক্ত স্বর্ণমুদ্রার অন্তর্ভুক্ত আছে এখানে। এরপর আমাদেরকে বলেছে পূর্বের পৃষ্ঠায় পাহাড়পুর ও ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনের ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য পড়ে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি। পাহাড়পুর এবং ময়নামতি। 781 থেকে 821 খ্রিস্টাব্দ নির্মিত স্থাপনার নিদর্শন। 8 শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনীর সঙ্গে এটি জড়িত। বাকিগুলো আমরা এখানে লিখব। রাজশাহী জেলার নওগাঁয় অবস্থিত। কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। সোমপুর মহাবিহার নামে পরিচিত, আর এটি শালবন বিহার সবচেয়ে বেশি বিখ্যাত। বৌদ্ধ বিহার এবং এটি বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ছিল। পোড়ামাটির ফলক পাওয়া গেছে, পোড়ামাটির ফলক এখানেও পাওয়া গেছে। তো এইভাবে করে তোমরা সুন্দর করে এই ইনফরমেশনটা এখানে লিখে ফেলবে। গত বলেছে পাহাড়পুর ও ময়নামতি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য নিচের ছক অনুযায়ী তুলনা করি। তুলনা: পাহাড়পুরের বৈশিষ্ট্য এবং ময়নামতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কত বছর পূর্বে, স্থাপনার ধরন কেমন ছিল, মুদ্রা, এরপরে পোড়ামাটির ফলক, ভাস্কর্য, মৃৎপাত্র, এরপর হলো লিপি, মূর্তি, এগুলা দেখবো একটু। তো প্রথমে যদি দেখি কত বছর, প্রায় 1200 বছর পূর্বে, আর এটা প্রায় 1300 বছর পূর্ব। স্থাপনার ধরন ছিল বৌদ্ধবিহার, ওইটাও ছিল বৌদ্ধবিহার। মুদ্রা, বিভিন্ন প্রাচীন মুদ্রা পাওয়া গেছে, স্বর্ণ মুদ্রা এখানে পাওয়া গেছে।
পোড়ামাটির ফলক, বহু পোড়ামাটির ফলক পাওয়া গেছে, পোড়ামাটির ফলক দুটোতেই পাওয়া গেছে। ভাস্কর্য, পাথরের মূর্তি ও বুদ্ধ মূর্তি ছিল, আর এটা হলো ব্রোঞ্জ ও পাথরের বুদ্ধ মূর্তি ছিল এখানে ময়নামতিতে। স্থাপত্য হলো যে বিশাল বিহার ও কক্ষ ছিল, আর এটা বিহার ও মঠ ছিল। লিপি, প্রাচীন লিপি পাওয়া গেছে, প্রাচীন লিপি এখানেও পাওয়া গেছে। মূর্তির মধ্যে বুদ্ধের মূর্তি এবং এখানেও বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। গতে বলেছে পাহাড়পুর ও ময়নামতি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে নিম্নের ছক অনুযায়ী বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের সাথে তুলনা করি। তুলনার বিষয় পাহাড়পুর ও ময়নামতির বৈশিষ্ট্য এবং বর্তমান সময়ের বৈশিষ্ট্য, স্থাপনার ধরন, মুদ্রা, পোড়ামাটির বস্তু, ভাস্কর্য এবং লিপি। তাহলে প্রথমে স্থাপনা হলো ধর্মীয় বিহার ছিল এবং আধুনিক ভবন ও মসজিদ এখানে বর্তমানে দেখা যায় দোনোটা। মুদ্রার ক্ষেত্রে ধাতব মুদ্রা তখন পাওয়া যেত, এখন কাগজ ও ডিজিটাল লেনদেন হয়ে গেছে। পোড়ামাটির বস্তুর মধ্যে পোড়ামাটির ফলক ও মূর্তি ছিল। আধুনিক সিরামিক্স ও শিল্পকর্ম এখন পাওয়া যায়। ভাস্কর্যের মধ্যে পাথর ও ব্রোঞ্জের মূর্তি ছিল। বিভিন্ন আধুনিক উপকরণ এখন ব্যবহার করা হয়। লিপিতে প্রাচীন লিপি ছিল, আধুনিক বাংলা ও অন্যান্য ভাষার লিপি এখন পাওয়া যায়। পানামনগর ও লালবাগ কেল্লা। প্রথমে আমাদেরকে এখানে বলেছে নিচের ছবি দুটি পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখে। এখানে আমাদেরকে দুটি ছবি দিয়েছে, একটি হলো পানামনগরের ছবি আর একটি হলো লালবাগ কেল্লার ছবি। পানামনগর এখানে বলেছে ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে। এই ছবিটাতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে? 2 নম্বরে দিয়েছে এই স্থাপনাটি কি দিয়ে তৈরি। এই স্থাপনা যেটা আছে এটা কি দিয়ে তৈরি। 3 নম্বরে দিয়েছে এটি কোন স্থাপনার ছবি। তো এই 3 নম্বরটা, এই 3টা প্রশ্নের উত্তর আমরা ধারাবাহিকভাবে দেখব। এরপর আমাদেরকে যেটি দিয়েছে লালবাগ কেল্লা। প্রথমে ছবিতে কি ধরনের স্থাপনা দেখানো হয়েছে। 3 এটি কোন স্থাপনার ছবি। 2 এই স্থাপনাটি কি দিয়ে তৈরি। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর যদি দেখি, প্রথমেই দেখব 1 নম্বরে ছবিতে প্রাচীন দালান কোঠা ও স্থাপনা দেখা যাচ্ছে। 2 এই স্থাপনাগুলো ইট ও চুন সুরকি দিয়ে তৈরি। এটি প্রাচীন পানামনগরের ছবি। তো এই 3টা সুন্দর করে তোমরা এখানে উপরের 3টাতে লিখে ফেলতে পারবে। লালবাগ কেল্লার ক্ষেত্রে ছবিতে দুর্গ বা কেল্লার ধরনের স্থাপনা দেখা যাচ্ছে। এটি ইট, চুন, সুরনিক ও পাথর দিয়ে তৈরি। এটি মুঘল আমলের লালবাগ কেল্লার ছবি। তো এটা নিচের যে বক্সগুলো আছে এখানের অংশে এগুলার উত্তরগুলো লিখতে পারবে। এরপর আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছে পানামনগর সম্পর্কে। পানামনগর সোনারগাঁওয়ে অবস্থিত। ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় মেঘনা নদীর তীরে এটি অবস্থিত। সোনারগাঁও প্রাচীন বাংলার মুঘল সুলতানদের রাজধানী ছিল। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সবগুলো দেখবে ভালো করে। ঔপনিবেশিক আমলে সোনারগাঁও সুতিবস্ত্রের ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। এরই সুবাদে গড়ে ওঠে নতুন শহর পানামনগর। 19 শতকে হিন্দু বণিকরা সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানামনগরকে আবাসস্থল হিসেবে বেছে নেন। পানামনগর গড়ে ওঠে একটি একক বৈশিষ্ট্যমণ্ডিত শহরে। এই শহরটি গড়ে ওঠে 5 মিটার প্রশস্ত ও 60 মিটার দৈর্ঘ্য সড়কের দুপাশ ঘিরে। এখানকার ইমারতগুলো ইট দিয়ে নির্মিত। এই শহরে রয়েছে 52টি বাড়ি, সারিবদ্ধভাবে 31টি বাড়ি রাস্তার উত্তর পাশে, 21টি বাড়ি রাস্তার দক্ষিণ পাশে নির্মিত। পানামনগরটির চারদিকে কৃত্রিম খাল ও পরিখা দ্বারা সুরক্ষিত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটক স্থান। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার লালবাগে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। 1678 সালে এটি নির্মাণ করা হয়। মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম এই দুর্গের নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীকালে শায়েস্তা খান এই দুর্গের নির্মাণ কাজে দায়িত্ব পালন করেন। লালবাগ কেল্লাটি 18 একর জায়গা জুড়ে বিস্তৃত। দুর্গটি মোগল ও বাঙালির স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ ইটের তৈরি। কেল্লা চত্বরের কেন্দ্রস্থলে রয়েছে দরবার হল, হাম্মামখানা ও পরিবিবির সমাধি। উত্তর পশ্চিম দিকে শাহী মসজিদ। দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে। দুর্গ এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ছাদ বাগান ও ঝর্ণার অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত। খ নম্বরে পূর্বের পৃষ্ঠায় পানামনগর ও লালবাগ কেল্লার ছবি দেখি এবং স্থান দুটি সম্পর্কে দেওয়া তথ্য পড়ে নিচের ছকে এদের বৈশিষ্ট্য লিখি। এখানে আমরা দোনোটার বৈশিষ্ট্য আলাদা আলাদা করে লিখব। প্রথমে যদি বৈশিষ্ট্য দেখো, পানামনগর সোনারগাঁওয়ে অবস্থিত। এটি প্রাচীন ঐতিহাসিক শহর। 2 এটি প্রাচীন বাংলার বাণিজ্য কেন্দ্র ছিল। ইট ও চুন সুরিক দিয়ে
নির্মিত বহুল দালানকোঠা এখানে রয়েছে। লালবাগ কেল্লা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপর এখানে লিখতে পারো এটি মুঘল আমলে নির্মিত একটি দুর্গ। 6 নম্বরে লিখতে পারো কেল্লার ভিতরে মসজিদ, সমাধি ও পরিবিবির কবর রয়েছে। এখানে প্রথম কয়েকটা এই ঘরে লিখতে পারো সিরিয়ালে, আর পরের কিছু এখানে লিখতে পারো ঘরে। নিচের স্থানগুলোতে উল্লেখযোগ্য কি কি দেখার আছে সেগুলো লিখি। পানামনগরে কি কি দেখার আছে, লালবাগ কেল্লা কি কি দেখার আছে। পানামনগর সোনারগাঁও নারায়ণগঞ্জে এটি অবস্থিত। প্রাচীন বাণিজ্য কেন্দ্র ছিল। ইট ও চুন সুরিক দালান, সরু রাস্তার দুই পাশে বাড়ি। লালবাগ কেল্লার ক্ষেত্রে ঢাকার লালবাগে অবস্থিত মুঘল আমলের দুর্গ, ইট ও পাথরের তৈরি, ভেতরে মসজিদ ও সমাধি রয়েছে। এর পরবর্তীতে ঘতে কি বলেছে, নিচের গড়ে দেওয়া শব্দগুলো দিয়ে পানামনগর ও লালবাগ কেল্লা সম্পর্কে একটি প্রতিবেদন লিখি। এখানে কিছু শব্দ দিয়েছে, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে লিখতে হবে। যেমন আমাদের দেশে অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে। পানামনগর একটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র যা সোনারগাঁওয়ে অবস্থিত। এখানে ইট ও চুন সুরিক দিয়ে তৈরি বহু প্রাচীন দালানকোঠা রয়েছে। লালবাগ কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, এটি মুঘল আমলে নির্মিত। কেল্লার ভিতরে মসজিদ, সমাধি, পরিবিবির কবর রয়েছে। এই স্থাপনাগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব। তো এখানে আমাদেরকে কিছু বিষয় দিয়েছে, দেখো জাতীয় জাদুঘর, আরেকটা হলো বরেন্দ্র জাদুঘর, এই দুইটা দিয়েছে আমাদেরকে। এখানে 1 নম্বরে বলেছে ছবি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে মধ্যে প্রথমে প্রশ্ন দিয়েছে, এরপরে উত্তর লিখতে হবে। প্রথমে ছবি দুটো কিসের, এখানে ছবি যে দিয়েছে এই দুইটা ছবি কিসের, একটা হলো জাতীয় জাদুঘরের, আরেকটা হলো বরেন্দ্র জাদুঘরের। এখানে কি কি সংরক্ষণ করা হয়, এখানে এগুলো কেন সংরক্ষণ করা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি দেখি, দুটি ছবি, এখানে ছবি দুটি জাদুঘরের আছে। এখানে দেশের ঐতিহাসিক নিদর্শন, পুরাকীর্তি, গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা হয়। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য এগুলো সংরক্ষণ করা হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটা ভালো করে দেখবে। এরপরে হলো আমরা যখন প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে ঘুরে দেখি, প্রথমে কি বলেছে, এটি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, এর গায়ে কোনো দাগ দেওয়া বা লেখা যাবে না। এই প্রত্নতাত্ত্বিক স্থানের বাগানের গাছ ও ফুল নষ্ট করা যাবে না। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে। আমরা যখন কোনো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখছিলাম তখন উপরের নির্দেশগুলো দেখতে পাই। এরপরে দিয়েছে আমরা যখন জাদুঘরের ভিতরে কোনো নিদর্শনে হাত দিবে না, কোনো নিদর্শনের ছবি তোলা যাবে না, নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখবে। আমরা যখন কোনো জাদুঘরের অভ্যন্তরে ঘুরে ঘুরে দেখছিলাম তখন উপরের নিদর্শনগুলো দেখতে পাই। উপরের নিদর্শনগুলো কেন দেওয়া হয় তার কারণ লিখি। কারণ এখানের মধ্যে 4টা বক্স আছে, আমরা কারণগুলো লিখব। প্রথমে প্রত্নতাত্ত্বিক স্থানের দেওয়ালে কোনো দাগ দেওয়া যাবে না। 2 বাগানের গাছ ও ফুল নষ্ট করা যাবে না। 3 ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 4 নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। এরপর দেখো এখানে আমাদেরকে একটি দিয়েছে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব। প্রথমে স্থাপত্য শৈলী, এরপর হলো যে ঐতিহ্যের ক্ষেত্র, সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে, আত্মপরিচয়ের ক্ষেত্রে আছে পরিচয় সংরক্ষণ, ইতিহাসের বাহক এটি হবে। এরপর অর্থনৈতিক উন্নয়ন হবে, পর্যটক আকর্ষণ করবে। এরপর শিক্ষা গবেষণা ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের তুলনা করা যাবে, অতীত তথ্যের উৎসের সাথে বর্তমান তথ্যের উৎসের তুলনা করা যাবে, মানুষের জীবনধারার বাহক হবে এটি। এরপর হলো সংস্কৃতির নিদর্শন হিসাবে থাকবে, ঐতিহ্যের সাক্ষী হিসাবে থাকবে এবং অতীত ইতিহাস জানা যাবে। অতীত সভ্যতার নিদর্শন হিসাবে থাকবে, নির্মাণ ও শৈলীর পরিচয়ক হিসেবে থাকবে। এরপরে আছে ঘতে উপরের মাইন্ড ম্যাপটি পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করি। ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ঐতিহাসের সাক্ষ্য। ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। এইসব স্থানের মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঐতিহাসিক স্থাপনাগুলো জাতীয় পরিচয় তুলে ধরে এবং আমাদের প্রথম দেশপ্রেম জাগ্রত করে। এগুলো পর্যটন শিল্পের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং দেশি বিদেশি পর্যটক আকৃষ্ট হয়। এছাড়া শিক্ষার্থীরা এইসব স্থান পরিদর্শনের মাধ্যমে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে,
তাই আমাদের সবার উচিত ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা এবং সেগুলোর প্রতি যত্নশীল হওয়া। তো এই অনুচ্ছেদটা তোমরা এখানে সুন্দর করে লিখতে পারবে। এরপরে যেটা দিয়েছে, যখন কোনো ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখতে যাব তখন এর সংরক্ষণে আমি কি ভূমিকা রাখতে পারি তা লিখি। আমি যখন কোনো ঐতিহাসিক স্থান পরিদর্শনে যাই তখন সেই স্থানের নিয়ম কানুন মেনে চলব, দেয়ালে কিছু লিখব না, আর আঁকি ঝুঁকি করব না, কোনো স্থাপনা মূর্তি বা নিদর্শন স্পর্শ করে নষ্ট করার চেষ্টা করব না, আশপাশ পরিষ্কার রাখব এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলব, গাছপালা ও বাগানের ক্ষতি করব না, অন্যদেরও সচেতন করব যাতে তারা নিয়ম মেনে চলে। এইসব আমি ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। একে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেয়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। 2 নম্বরে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? ওয়ারী ভট্টেশ্বর সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন? সৌন্দর্য বর্ধন, পর্যটকের দৃষ্টি আকর্ষণ, পরিবেশ পরিচ্ছন্নতা রাখা, শৃঙ্খলা রক্ষা করা। উত্তর হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এখানের মধ্যে এখন যদি আমরা দেখি খ নম্বরের মধ্যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। লালবাগ কেল্লার প্রথম নাম ছিল আওরঙ্গাবাদ। 2 নম্বরে ছিল প্রাচীন বাংলার মুসলিম সুলতানের রাজধানী ছিল পানামনগর। এরপরে বাম পাশের সাথে ডান পাশের গুলো যদি মিল করি, পাহাড়পুরের কোন জায়গায়? নাওগাঁয়ের জেলায় ছিল। ময়নামতি কুমিল্লাতে। পানামনগর হলো নারায়ণগঞ্জ জেলায়। লালবাগ কেল্লা হলো ঢাকায়। ঘতে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে ওয়ারী ভট্টেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। ওয়ারী ভট্টেশ্বরে পাওয়া যায় এরকম 3টি নিদর্শন। তাহলে আমরা প্রথমটার উত্তর যদি দেখি, ওয়ারী ভট্টেশ্বর 3টি নিদর্শনের মধ্যে আছে মার্কযুক্ত প্রাচীন মুদ্রা ছিল, মাটির পাত্র ছিল বা পাত্রের টুকরাগুলো ছিল, টেরাকোটা অলঙ্কার ও মূর্তি ছিল। এরপর 2 নম্বরে বলেছে পানামনগরে কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। পানামনগর নদীপথের কাছাকাছি হওয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধাজনক ছিল। দেশি বিদেশি বণিকেরা এখানে ব্যবসা করত, তাই এটি ধীরে ধীরে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে ছোট করেও দিব, বড় করেও দিব, যাতে তোমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারো। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। এগুলো সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এছাড়া পর্যটন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। তো আমরা সেম প্রশ্নটা যদি বড় করে দেখতে চাই, ঐতিহাসিক স্থান ও নিদর্শন একটি জাতীয় অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের জীবনযাপন, শিল্পকলা, স্থাপত্যশৈলী ও কীর্তি সম্পর্কে জানতে পারি। এটি দেশের গৌরবময় ইতিহাসের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এইসব স্থানের সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। ঐতিহাসিক নিদর্শন আমাদের জাতীয় পরিচয় ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করে এবং দেশপ্রেম উদ্বুদ্ধ করে। এছাড়া এইসব স্থান দেশীয় বিদেশি পর্যটনের আকর্ষণ করে, ফলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। গবেষণা ও শিক্ষার্থীরাও এইসব স্থান থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু অবহেলা ও অসচেতনতার কারণে অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে। তাই আমাদের সবার দায়িত্ব এগুলো সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারে। 2 নম্বর আমরা যদি দেখি, ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? ঐতিহাসিক স্থানে গিয়ে নিয়ম মেনে চলবো, দেয়ালে কিছু লিখবো না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো এবং অন্যদেরও সচেতন করবো। এইভাবে আমি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ভূমিকা পালন করতে পারি। এই সেম প্রশ্নের যদি আমরা বড় করে দেখতে চাই, যে উত্তরটা, ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমি যখন কোনো ঐতিহাসিক স্থান প্রদর্শনে যাব তখন সেখানে প্রদত্ত সকল নির্দেশনা মেনে চলব। দেয়ালে কোনো কিছু লিখব না বা আঁকিঝুঁকি করব না, মূর্তি বা নিদর্শন স্পর্শ করে নষ্ট করব না, আশপাশ পরিষ্কার রাখবো এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো, গাছপালা ও পরিবেশের ক্ষতি করব না এবং অন্যদেরও সচেতন করব যাতে তারা নিয়ম মেনে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধু বান্ধবদের মাধ্যমে ঐতিহাসিক স্থান সংরক্ষণ গুরুত্ব তুলে ধরব। প্রয়োজন হলে সংরক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করব। এভাবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে পারি। তো এখান থেকে সুন্দর করে তোমরা উত্তরগুলো লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।